মাসুমা তুমি যে লেখা করতে প্র্যাকটিস করতে হবে না চরে এসে এসে কি দিয়ে ভাত খাচ্ছ বলো? এখানে দেখো, এখানে দেখাচ্ছি তো, খাই তো চলে যাচ্ছে। দেখাও। এটা হলো ব্রয়লার মুরগি না কি মৌসুমি, ব্রয়লার মুরগির গোস্ত, এবং ওখানে ডাল আছে। ডালটা দেখাও একটু। হ্যাঁ, কালাইয়ের ডাল। ডালটা দেখতে চমৎকার লাগছে, খেতে নিশ্চিত ভালো হবে। বলো মাসকলাইয়ের ডাল এবং এই আলুর ভাজি। তোমার ভিডিওতে যারা দেখবেন তারা তো বুঝতে পারছেন যে কি অবস্থা হবে। ওরে বাবা রে তুই বলো কি বলছো? এই একে প্লেট দাও মাসমা। রাখে দিলেন হবে, ঠিক আছে। দেখা যাচ্ছে না, তুমি ভালো করে এখানে তুলো। এই যে আর আড়াল হচ্ছে যে কি আছে এগুলো তুলো। এবার চমৎকার খাবার, কালাইয়ের ডাল। ওকে থাক। রুল নাম্বার কত হলো? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চরে এক আত্মীয়ার বাড়িতে খাওয়ার পরে রওনা হয়েছি একবারে এই দুর্গম চর হেঁটে পার হব। তারপরে যে বিশাল নদী, ভরপুর নদী, টইটুম্বুর নদী, নৌকায় পার হয়ে নিজ বাসায় চলে যাব, এই উদ্দেশ্যে বের হলাম। আপনারা দেখছেন চরের সুন্দর প্রকৃতি। এই সুন্দর প্রকৃতির মাঝেই তাদের আনন্দদায়ক সুখের বসবাস। কারণ চরের অনেককে জিজ্ঞাসা করেছি, তাদের মনে কোনো দুঃখ, ক্ষোভ, আবেগ, কষ্ট এরকম বলেনি, বরং তারা বলেছে যে আমরা এই চরেই ভালো আছি। এই চরের কোনো সরকারি পাকা রাস্তা নেই, দেখছেন কাদাযুক্ত আইল রাস্তা। এর মধ্যে দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং আপনারা দেখছেন যে চরের মানুষ সম্পূর্ণই কষ্টদায়ক জীবনযাপনের মাঝে তারা বাস করে, কিন্তু তাদের মনে কোনো কষ্ট নেই। তাদের অনেককে আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু তাদের মনে কোনো প্রকার কষ্ট নেই। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে আমরা যারা শহরের মানুষ, বিদ্যুৎ, ফ্যান, ফ্রিজ, টিভি, এসি, ডিসি ভোগ করে থাকি, এ সম্পর্কে তাদের কোনো জানা নাই, তাদের কোনো জ্ঞান গরিমা বা ধ্যান ধারণা নেই। যার কারণে যেহেতু তারা এই বিষয়ে জানেই না, সেহেতু তাদের আফসোসের কিছুই নাই। যদি এই বিষয়টা জানতো যে শহরের মানুষ এমন ভাবে জীবনযাপন করে, তাহলে হয়তো তাদের মনে আফসোস থাকতো। কিন্তু যেহেতু তারা জানে না, তাই তাদের মনে কোনো প্রকার আফসোস নেই। দেখুন, সব টিনের বাড়ি, টিনের ছাউনি, কোনো বিদ্যুৎ নাই, ভালো রাস্তাঘাট নাই, এবং জঙ্গলাকৃতি এলাকা। সাপ বিচ্ছু তো থাকবে অবশ্যই, এবং থাকাটাই স্বাভাবিক, যেহেতু বাড়ির আশেপাশে সব জঙ্গল। আমি আরো একটা জিনিস বলি যে এই গ্রামের মানুষ ম্যাক্সিমামই তাদের মেয়েদের বিয়ে দিয়ে থাকে 13-14 বছরের মধ্যেই, 12-13-14 বছরের মধ্যেই। এর মূল কারণ যেটা, সেটা হলো তাদের দারিদ্রতা। কারণ ওরা যেহেতু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে কিছু বুঝে না, সেহেতু এক আধজনের 5টা-7টা করে বাচ্চা হয়। দেখা গেল যে প্রতিটি পরিবারে 3টে-4টে করে মেয়ে রয়েছে। এখন মেয়েদের তো একটা খরচ আছে, তখন তারা ঠিক
এমনটাই মনে করে যে একটা মেয়ের বিয়ে দিলে অন্তত ওই মেয়ের পিছনে আর খরচ নাই। এই ধারণাই থেকে তারা মেয়েদের অল্প বয়সেই বিয়ে দিয়ে দেন। এবং এই এলাকার মানুষ গবাদি পশু কিন্তু পালন করে থাকেন। আপনারা দেখছেন যে প্রায় রাস্তার ধারে গবাদি পশু, গরু, ছাগল বা বতক, মুরগি এগুলা দেখা যাচ্ছে। এটার কারণ হলো যে এগুলা পালতে তাদের তেমন খরচ নাই। আশেপাশের যে জঙ্গল, এই জঙ্গল, ঝোড়, ঘাস, ঝোপ ঝাপ খেয়েই তারা এগুলা বড় করে। আর সবচাইতে বড় কথা হলো যে এখানে ওরা সুখের মূল ধারা যেটা মনে করছে সেটা হলো পশুপালন সুবিধা। অর্থাৎ আমাদের শহরে আসলে তো আপনার 10টা গরু পালা খরচের ব্যাপার, কিন্তু তাদের ওইখানে 10টা গরু বা 20টা গরু পালা কিন্তু খরচ নাই। বড় বড় ফাঁকা চর পড়ে আছে, সেখানে তারা ওই গবাদি পশুগুলা চড়াইতেছে বা ঘাস খাওয়ার সিস্টেম করে দিচ্ছে। এটা একটা কিন্তু মূল কারণ। আমি আর একটা জিনিস উপলব্ধি করলাম যে এখানে যারা আছে তারা মূলত ফ্রি আছে বলা যায়। ম্যাক্সিমাম 3-4টা বাড়িতে আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা যেখানে বাড়ি করেছেন এই জমিটা কি দলিলীয় সম্পত্তি, অর্থাৎ খারিজ খাজনা দেয়া সম্পত্তি? তারা বলল না, এটা কোনো দলিলীয় সম্পত্তি না। তাহলে কিভাবে আছেন? তো এটা একটা চর এলাকা ছিল, যে যেমন করে পাচ্ছে, যার যতটুকু মন চাইছে সে ততটুকু দখল করে বাড়িঘর করে নিচ্ছে, এভাবে আছে। তাদের যে লিগেল অথরাইজ কোনো কাগজ আছে তা কিন্তু নেই, এবং এর জন্য তারা পাকা বাড়ি করেও না, অস্থায়ী বাড়ি করে। যারা 2-1জন পাকা বাড়ি করেছে তাদের হয়তো আমার মনে হয় খারিজ খাজনা বা জমির কাগজ রয়েছে, এটা আমার ধারণা। তো যাই হোক, এই চরের মানুষের সাথে দীর্ঘ সকাল থেকে এই বিকাল অবধি ঘুরে বেড়ালাম, তাদের সাথে অনেক কথা বললাম, এবং আমি যে সুন্দরী মেয়েটির বাড়ি গেছিলাম সে মেয়েটি আমার সাথেই আমার বাসায় যাচ্ছেন, এবং আমি নৌকা ঘাটের কাছাকাছি চলে আসছি। আমাকে এই লোক বলছে যে একটু তাড়াতাড়ি হেঁটে যান, নৌকা ছেড়ে দিবে। অর্থাৎ এখানে একটা সিস্টেম আছে যে বিকাল 4টার পরে আর কোনো নৌকা ছাড়বে না। আপনাকে বিকাল 4টার মধ্যেই নৌকা ধরে চলে যেতে হবে, তাছাড়া আপনি কিন্তু আটকা পড়ে যাবেন। এর জন্য ঠিক আমরা ওই সময় বের হয়েছি, এবং আমি এবং আমার সহপাঠীরা যে নৌকায় পার হব সে নৌকাটি হবে এই নদীর চর থেকে একবারে আইবাদ ঘাট পর্যন্ত শেষ নৌকা। এরপরে কোনো নৌকা ছেড়ে যাবে না। হয়তো আইবাদ থেকে দুই একটারও অধিক নৌকা ছেড়ে আসবে চরের উদ্দেশ্যে, কারণ এই এলাকার মানুষ বিভিন্ন কাজে সকালে শহরে চলে যায় আর বিকালে শহর থেকে ফিরে আসে, বিধায় হয়তো 2-1টা নৌকা তাদের ওই পার থেকে ছেড়ে আসতেও পারে। তো বিকাল বেলা মেঘের অবস্থা খুব খারাপ। এটা হলো শাখা নদী, এখানে তেমন ঢেউ নাই। নৌকার মাঝিরা বলছে যে যেটা মেন নদী সেখানে প্রচুর ঢেউ। আমি খুব ভয়ে রয়েছি, যেহেতু আমি সাঁতার জানলেও আমার সহপাঠীরা সাঁতার জানে না। তাদের জন্য খুব ভয়ই লাগছে যে নৌকাটা শাখা নদী থেকে পেরিয়ে যখন মেন বড় নদীতে পড়বে তখন কি অবস্থা হবে আল্লাহই ভালো জানে। তো যাই হোক, সবকিছুর মালিক আল্লাহ, দেখি কি হয়।
তবে যেহেতু বড় নৌকা এবং প্যাসেঞ্জার আমরাই 3 জন, নৌকার মাঝি আর এক্সট্রা ওই যে পাট নিয়ে যেছে, পাটের মালিক 2 জন, টোটাল 5-6 জন আছে এই নৌকাতে। সেহেতু আমার মনে হয় না যে যত ঝড় হোক নৌকাটি হয়তো কোনো দুর্ঘটনার কবলে না পড়ার সম্ভাবনাটাই আমার কাছে বেশি মনে হয়েছে। এবং নৌকার মাঝি খুব জোরে নৌকা চালাচ্ছেন, যেন মেঘটা ঘনিয়ে আসার আগেই নৌকাটা ঠিক তীরবর্তী এলাকায় পৌঁছায়। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই চরটা কিন্তু ভারতের লাগালাগি, এবং এই চরটা বাংলাদেশের চর, অর্থাৎ আমরা এই চরটাই ছেড়ে আসলাম, এই চরে সারাদিন কাটালাম, ছেড়ে আসলাম। এবং দূর থেকে শুধু গাছ দেখা যায় এবং নৌকার ঘাট বোঝা যায়, কিন্তু আমার ক্যামেরা সেটা বোঝা যায় নাই। কিন্তু অনেক বড় নদী, মোটামুটি 1 ঘন্টা 40 মিনিট সময় লাগবে এই নদী পার হতে। তার মধ্যে শাখা নদীতেই নৌকা থাকবে মোটামুটি কমপক্ষে 40 মিনিট, আর যেটা বড় নদী সেটা পার হতে সময় লাগবে হয়তো প্রায় ঘন্টা খানিক। যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে উজানের পানি নেমে আসছে, সেহেতু নৌকাটা ভাটির দিক থেকে উজানের দিকে উঠে যাবে, এর জন্য সময় লাগবে। নৌকার মাঝে আমাকে বললেন যে আসার সময় যে সময় লাগছে সেই সময়ের থেকে 20 মিনিট বেশি সময় লাগবে, অর্থাৎ আসার সময় লাগছে 1 ঘন্টা 20 মিনিট, যাওয়ার সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট। প্রিয় দর্শক, দেখছেন একবারে আমার নৌকাটা ঠিক মিডিল চর বরাবর চলে যাচ্ছে, অর্থাৎ মিডিল চর দিয়ে নৌকাটি ঘুরে মেন নদীতে পড়বে, অর্থাৎ সোজা আইবাদ থেকে মাঝার দেয়ার নৌকা যেতে পারছে না, কারণ এর মাঝখানে একটা মিডিল চর রয়েছে, যে চরের কারণে নৌকা সোজা যেতে পারবে না। এই নৌকা যেতে হলে আপনার একবারে চর খানপুর এরিয়ার যে শাখা নদী, এই শাখা নদী পেরিয়ে ওকে বড় নদীতে যেতে হবে, বড় নদী থেকে সোজা পশ্চিম দিকে কমপক্ষে 5 কিলোমিটার উঠে যেতে হবে। ওই মানে ভাটার পানি অপেক্ষা করেই পশ্চিম দিকে যেতে হবে। এবং আপনারা দেখছেন বিকাল সময় সূর্যটা ঠিক অস্তের কিনারে চলে যাচ্ছে, এবং এই যে চরের যে কাইসার গাছগুলো দেখা যায়, এই কাইসার গাছগুলোর ফাঁক দিয়েই আমাদের নৌকাটা চলে যাবে। ওই দূরে যে চরটা দেখা যায় সে চরটার নাম কিন্তু খানপুর চর। আমি এর পরেই খানপুর চরে যাব, আপনাদেরকে দেখাবো। ওই যে দূরে যে চরটা দেখা যায় সে চরটার নামই হচ্ছে খানপুর চর। আমার ভিডিও আছে, খানপুর চরের ভিডিও আছে, আপনারা দেখবেন। এবং আগামী সপ্তাহে হয়তো আমি ওই সেই দূর প্রান্তের খানপুর চরে আমি আবারও যাব, যেহেতু খানপুরের আজিজুল ভাই আমার বাসায় বেড়াতে আসছিলেন এবং আমাকে বারবার করে ডেকে গেছেন, এবং আমি সেখানে যাব এমন উদ্দেশ্য রয়েছে। প্রিয় দর্শক, এই যে আপনারা যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু মিডিল চরের। এখানেও কিন্তু কিছু বাড়িঘর আছে, 20-25টা বাড়িঘর এখানেও রয়েছে এই মিডিল চরেও। এবং এই মিডিল চরেও কিন্তু গেলে ভালো লাগবে, আমি অবশ্য মিডিল চরেও যাব। আর যে নৌকাটা দেখছেন এটা জেলে নৌকা, এটা মাছ ধরার নৌকা।
মাছ ধরার নৌকাগুলো সাধারণত এরকম ছোটই হয় এবং একজন দুজন লোক থাকে ওই নৌকাতে। ওরা সারাদিন এই শাখা নদীতে মাছ ধরে, ওরা কিন্তু মেন নদীতে যায় না। অর্থাৎ মেন নদীতে গেলে ওরা মাছও পাবে না, আবার নদীর যে স্রোতধারা তথা টানে নিয়ে চলে যাবে, এই জন্য ওরা মেন নদীতে যায় না, ওরা শাখা নদীতেই থাকে। আমি এবং আমার নৌকাটি এখনো শাখা নদীতেই রয়েছে। আপনারা দেখছেন এই নৌকার হয়তো কিছুটা এপার দিয়েই আমার নৌকাটি মেন নদীতে পড়বে। এখন যে এলাকাটি দেখছেন এই এলাকাটি নৌকার পরে যে চরটি, এটাকে মিডিল চর বলে, এবং এই চরে কিন্তু হাজার হাজার গরু মহিষ আছে এবং রাখাল বিহীন। অর্থাৎ মনে করেন এক গ্রামের 100 গরু আছে, তো 100 গরুর পিছনে হয়তো 2 জন লোক আছে। 2 জন লোকে 100 গরু শুধুমাত্র দেখে। ওখানে তো আবাদ পানি কিছু নাই বা খাওয়ার মতো কিছু নাই, ক্ষতি করার মতো কিছু নাই, যার কারণে ওইখানে গবাদি পশু পুষা আরাম। চরের মানুষেরা এই সুবিধাটাকেই অনেক বড় চোখে দেখে। ওরা মনে করে এটাই হয়তো ভালো সুবিধা, যেটা শহরে পাওয়া যায় না। শহরে গরু ছাগল পালতে হলে তো সবকিছু কিনে খাওয়ানো লাগে, এটা তাদের ধারণা। যাই হোক, আমার নৌকাটি এখন একবারে শহর সোজা চলে যাচ্ছে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন শহরের যে বড় বড় বিল্ডিং সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো আমি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই যেটা মেন নদী সে নদীতে পড়ব, এবং মেন নদীতে পড়লে প্রচন্ড বড় বড় ঢেউর মুখে পড়তে হবে। কি হবে জানি না। এই যে চরখানপুর এরিয়া আমরা ছেড়ে এবারে সোজা শহরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এটা হলো চর খানপুরের মিডিল চর, চর খিদিরপুর এবং খানপুরের মিডিল চর। দেখুন এই চরে কিন্তু কোনো বাড়িঘর নাই, কিন্তু গবাদি পশুপালন এবং কিছু আবাদ রয়েছে এই চরটিতে। যেহেতু এই চরটি উপকূলবর্তী চর, আবাদ রয়েছে এবং মাছ ধরার জন্য যে ছোট ছোট বাড্ডি নৌকা বলে, বাড্ডি নৌকা, এই বাড্ডি নৌকাগুলো রয়েছে। এবং এই যে নদীর ওই পার দেখা যাচ্ছে, দেখেন নদীর ওই পারে যে ছোট ছোট বিল্ডিং সেগুলো শুরু হয়ে দেখা যায়। আমার নৌকাটি এখন ঠিক বড় নদীর দিকে যাচ্ছে। যেহেতু বড় নদীতে ঢেউ বেশি, সেহেতু নৌকার মাঝে হয়তো বুদ্ধি করেই বড় নদীর যে ধার, চরের ধার লাগালাগি, সেখানে ঢেউ কম বা ভাটি কম, হয়তো মাঝি সেখান দিয়ে নিয়ে যাবেন, এটা আমার ধারণা। তো দেখা যাক। এ ফাঁকে বলে রাখি, এই চরের মানুষ মোটামুটি মাস দুয়েক খুব কষ্টে থাকে। তাদের মাস দুয়েক খুব কষ্টে জীবনযাপন কাটে। এই বর্ষাকালের যে মাস দুয়েক, এটা তাদের কষ্টের জীবন। কারণ ওরা যেহেতু সুখী না, অভাবী মানুষ, সেই হেতু ওদের নৌকার ভাড়া এখন 3 গুণ। আগে নৌকার ভাড়া লাগতো 20 টাকা, এখন লাগতেছে 60 টাকা, তাহলে 3 গুণ। এই 3 গুণ ভাড়া দেওয়ার কারণে তাদের শহরে আসা এবং যাওয়ার খরচ বেড়ে গেছে। এর জন্য তারা বিভিন্ন কাজে বিভিন্ন সময় যে শহরে আসছে, সে শহরে আসার ব্যাপারটাও তাদের অনেকটা কমে গেছে। এই যে এবার দূর থেকে শহর দেখা যায়, দেখেন ছোট ছোট আকারে বড় বড় বিল্ডিং গুলো দেখা যায়। এবং কিছুক্ষণের মধ্যেই আমার এই নৌকাটি
একবারে এটা মূল নদী, যেটা মূল পদ্মা নদী, ইলিশের নদী, সেই নদীতে কিছুক্ষণের মধ্যেই হয়তো পড়বে। হ্যাঁ, মোটামুটি মূল নদীর স্রোতধারায় আমরা এসে গেছি। আর যে আপনারা দেখছেন পুরা রাজশাহী শহর দেখা যাচ্ছে এবং বড় বড় বিল্ডিং, উঁচু ভবন, এগুলো সব দেখা যাচ্ছে, সুন্দরভাবে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা মূল নদীতে গিয়ে কিন্তু আবার সোজা পশ্চিম দিকে যাওয়া শুরু করব। এখনো সেটা শুরু হয় নাই, তবে আমার মনে হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা মূল নদীতে গিয়ে সোজা পশ্চিম দিকে যাওয়া শুরু করব। এখনো মূল নদীতে পড়ি নাই, এখনো রাজশাহী শহর চকচকা দেখা যায়। আমরা মূল নদীতে পড়তে আর একটু সময় লাগবে। মূল নদীতে কিন্তু প্রচন্ড বড় বড় ঢেউ, এবং সেইখানে যে স্রোতধারা, অর্থাৎ পানি নামার যে গতি, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যে অঙ্কে পানি নেমে নৌকা টোকা টেনে নিয়ে চলে যায়, সেই জিনিসটার মধ্যে এখনো পড়ি নাই, তবে আমরা অল্প সময়ের মধ্যে পড়ব। এবং আপনারা দেখছেন সোজা আমাদের নৌকাটি চলে যাচ্ছে, এবং এই চর জেগে আছে, এই জাগনা চরের কারণেই নৌকাটি সোজা আইবাদ ঘাট থেকে মাঝারদিয়ার ঘাটে যেতে পারে না। তবে যদি সোজা নৌকাটি যেতে পারত তাহলে মিনিমাম 30 থেকে 40 মিনিট সময় বেঁচে যেত, কারণ সোজা গেলে 5 কিলো, আর যত এটা ঘুরে যাচ্ছে 8-10 কিলোমিটার যাচ্ছে। নৌকার গতি কিন্তু বেশ ভালো, আপনারা দেখছেন বড় নৌকা প্রচন্ড গতিতে চলছে, তারপরেও সময় লাগবে। এবং আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা সাঁতার জানেন না তারা এই টইটুম্বুর ভরা নদীতে চরে না যাওয়া ভালো। আর যদি নিহাতি যেতে হয় তাহলে আকাশ পরিষ্কার, বা আকাশে কোনো হাওয়া নেই, মেঘ নেই, এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতি দেখে আপনাকে রওনা হতে হবে। যদি একটু ভুল হয়ে যায় তাহলে হয়তো জীবনের সর্বনাশ চলে আসতে পারে। এই নদীতেই মাত্র 4-5 দিন হলো 4 জন লোক মারা গেছেন। মোট 16 জন লোক নিয়ে নৌকাটি ডুবে যায়। 16 জনের মধ্যে 12 জন মানুষ সাঁতরে চরে উঠে পড়ে, কিন্তু 4 জন মানুষ সাঁতার না জানায় সাঁতরে চরে উঠতে পারেন নাই। তারা মৃত অবস্থায় ভেসে বিভিন্ন জায়গায়, তাদেরকে বিভিন্ন জায়গাতে উদ্ধার করা হয়েছে। 4 জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং আপনারা দেখছেন সোজাসুজি আমার নৌকাটি কিন্তু এখন এই চরের ধার দিয়ে, অর্থাৎ মধ্য নদীতে না গিয়ে চরের যে ধার নদী দিয়ে পশ্চিম দিকে সোজা চলে যাচ্ছে। অর্থাৎ আমরা যে ঘাটে যাব সেই ঘাট সোজাসুজি হলে তখন নৌকাটি হয়তো ঘাটের উদ্দেশ্যে ওই সোজা করবে, এটা আমার মনে হচ্ছে। এবং আপনারা দেখছেন যে চরে আসা এই সময়ের জন্য বড় একটা রিস্ক, এটা আমার মনে হয়েছে। তো এই সময়ে না আসাই
আমার মতে বাঞ্ছনীয়, কারণ একটু এদিক সেদিক হলেই জীবন বিপন্ন হতে পারে, যেহেতু বিরাট নদী। আর এই নদী সাঁতার কেটে পার হওয়া এক প্রকার অসম্ভব বললেই চলে। তো দেখছেন আমার নৌকাটি সোজা পশ্চিম দিকে যাচ্ছে এবং এভাবেই বেশ কিছুটা সময় নদীর ধার 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 পশ্চিম দিকে গিয়েই সোজা দক্ষিণ দিকে টার্ন নিবে, পরে নদী পার হবে। এই যে চরটি দেখছেন, এই চরটি মূলত আর যদি 2 ফিট পানি বাড়তো তাহলে চরটি পানির নিচে চলে যেত, কিন্তু 2 ফিট পানি বাড়লে অবশ্য বিপদ সীমার উপরে পানি চলে যেত, কিন্তু এই চরটি জায়গা থাকতো না, এই চরটি ডুবে যেত 2 ফিট পানির কারণে। আর এই চরটি না ডুবার কারণেই নৌকাটি আইবাদ থেকে সোজা মাঝাড়িতে যেতে পারে না। আজ এখন আকাশ যথেষ্ট পরিষ্কার। আমি বাসা থেকে যখন বের হই, খাওয়া দাওয়া শেষে যখন বের হলাম, তখন দেখলাম আকাশে মেঘ রয়েছে। তখন আমি এক প্রকার ভয়েই ছিলাম, কি জানি হয়, কি জানি হয়, কি জানি হয়। এবার অতটা আর ভয় নাই, আকাশ মোটামুটি পরিষ্কার এবং খুব দ্রুত গতিতে আমার নৌকাটি পদ্মার বুক চিরে ঠিক পশ্চিম দিকে যাচ্ছে। তবে এমন পরিস্থিতিতে আমার আসাটা উচিত হয় নাই, তারপরও আমি যেহেতু চলেই আসছি, করার কিছু নেই। আমার যে মূল নদী, সে নদীতে এখনো কিন্তু নৌকা যাচ্ছে না, সে নদীর ধার দিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন রাজশাহী শহর খুব দূরেতে দেখা যাচ্ছে এবং মূল নদী পের হওয়ার সময় দেখবেন বিরাট বিরাট ঢেউ, ভয়ানক ব্যাপার। এবং এই ভয়ানক এই যে এবারে পড়ে গেলাম পুরা সেই ভরপুর টইটুম্বুর নদীতে পড়ে গেলাম। এবার বুকের মধ্যে কাঁপুনি ধরে যাবে। দেখছেন যতদূর চোখ যাই ততদূর শুধু নদী আর নদী, পদ্মা আর পদ্মা নদী। এই সেই বড় নদী। এই মোটামুটি এখন নৌকাটি এখন সোজাসুজি শহরের উদ্দেশ্যে পরিচালনা করা হচ্ছে এবং জুম করে টেনে দেখছি যে হ্যাঁ, বিল্ডিং গুলো দেখা যায় এবং শহর খুব বেশি দূরে নয়, হয়তো বড় জোর 2, 2.5 বা 3 কিলোমিটার হবে। আপনারা দেখুন, এখন মধ্য নদীতে যদি ঢেউ হয় তাহলে আমাদের বিপদ অনিবার্য, কারণ এই নৌকাতে পাট বোঝাই রয়েছে, যেহেতু মানুষ নাই, শুধু পাট বোঝাই রয়েছে, সেহেতু যদি কোনো প্রকার দুর্ঘটনা ঘটে তাহলে নিশ্চিত বুঝে নিতে হবে কপাল খুব ভালো অবস্থায় বাসায় ফিরে যাবে না। আমি হয়তো সাঁতার জানি, সেহেতু কিছুটা হলেও কিছুক্ষণ সময় টিকে থাকতে পারলেও আমার যারা সহপাঠী তারা কেউ সাঁতার জানে না। এখন
কি করবে মহান আল্লাহ পাক জানি না। দেখি এখনো চরের ধার দিয়েই নৌকা পশ্চিম দিকে যাচ্ছে। মিডিল চরে নিলেন না নৌকার মাঝি, ভয় পাচ্ছেন যত বড় বড় ঢেউ আর ভাটির ব্যাপার আছে, নৌকা টেনে নিয়ে ভাটির দিকে চলে যাবে, এর জন্য মাঝি ভয় পাচ্ছেন। তো চরের ধার দিয়েই সোজা পশ্চিম দিক যাচ্ছে। এখন দেখা যাক কখন নৌকার মাঝি বড় ঢেউয়ের মাঝে নৌকাটি নিয়ে যায়, সে অপেক্ষায় করছি। আপনাদেরকে বড় বড় ঢেউ আর ভয়ঙ্কর যে পদ্মা নদী সেটা দেখাবো এমন উদ্দেশ্য রয়েছে। প্রিয় দর্শক, আপনারা ভয়ঙ্কর নদীর রূপ যদি দেখতেই চান তাহলে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন এবং আপনারা ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। যেহেতু এটা সচেতনমূলক ভিডিও, আপনি শেয়ার করলে অনেক মানুষ এই ভরা নদীতে তাদের আত্মীয় স্বজন নিয়ে বেড়াইতে আসবেন না। এটা টুরিস্ট নৌকা পার হচ্ছে, টুরিস্ট নৌকা। এটা যারা টুরিস্ট তারা এই নৌকাটি নিয়ে পদ্মার মাঝে ঘোরাঘুরি করে বা আনন্দ করে। এটাকে টুরিস্ট নৌকা বলা হয়। এই যে অনেক দেখছেন কলার বেলায় সেই যাচ্ছে নদী, কত বড় ভাবেন, কত বড়, অনেক বড় নদী। আর এই পারে চর আর ওই পারে বড় নদী, অর্থাৎ এই চরের ধার দিয়ে পশ্চিম দিকে যাচ্ছে নৌকাটি। এবং ওই যেহেতু ভাটির ব্যাপার রয়েছে, এটাও একটা টুরিস্ট নৌকা, এখানে এসে ঠেকে আছে। এই চরে নেমে ইয়াং ছেলেমেয়েরা প্রেম করছে আর এই নৌকাটি ঠেকিয়ে রেখেছেন এখানে। এবং এটার নামই হলো মধ্যচর। এখানে মানুষ হয়তো আর দুদিন পরে পানি নেমে গেলে কালাই বোনাবনি শুরু হবে, আপনারা দেখছেন। এবং এই যে পুরা পদ্মা, ভয়ঙ্কর পদ্মা হলো এটা। এই যে দেখছেন একবারে অনন্ত দূর এই যে টুরিস্ট নৌকাটি আসছে, আপনারা দেখছেন এই পদ্মায় আমরাকে সোজা ওই পারে যেতে হবে। এবং টুরিস্ট নৌকাটি দেখলেন, ওকে স্রোতে টেনে নিয়ে